নমস্কার, আমি তুষার। অশরীরীর ৬৫ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই। এটা কোনো ভৌতিক কথা বা কিছু নয়, নর্মাল কিছু কথা। আমরা না প্রত্যেকে অ্যাকচুয়ালি মানুষ। সবার প্রথম আমরা মানুষ, কোনো জাতি, ধর্ম, বর্ণ এইসবের উপরে প্রথমে আমরা মানুষ। তা আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াই, মানুষের হেল্প না করি, মানুষের সঙ্গে সঙ্গতি না চলি, তাহলে হয়তো সত্যি আমরা একদিন পশুতে পরিণত হব। হয়তো আমাদের হাত পা থাকবে, চোখ নাক বুদ্ধি সব কিছুই থাকবে, কিন্তু আমাদের আচার ব্যবহার হবে পশুদের মতো। আমরা স্বার্থপর হয়ে যাবো দিনকে দিন। তাই আমাদেরকে নিজেদের এখনই বোঝা উচিত, এখনই একে অপরের পাশে দাঁড়ানো উচিত। এই কথাগুলো বলার একটাই কারণ, বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা অত্যন্ত উত্তপ্ত। তাই আমি অনুরোধ করব সকলকে, আমার সকল বন্ধুদের, যে তারা একে অপরের পাশে দাঁড়াক, একে অপরের সাহায্য করুক, ঘৃণা ছড়ানো বন্ধ হোক, যাতে প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি আমরা। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটে গেছে আমার একজন অফিস কলিগের সাথে। ছেলেটির নাম প্রিয়রঞ্জন। ও অ্যাকচুয়ালি বিহারের বাসিন্দা। তো বিহারে এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, ওরই চোখের সামনে এটা। ঠিক আছে, ওদের না প্রতিবেশী ছিল একজন। ওই প্রতিবেশীদের বাড়িতে একটা মেয়ে ছিল। ওই প্রতিবেশীটার সঙ্গেই তাদের পাশের বাড়ির লোকেদের না খুব ঝগড়া চলতো, এবং সেই পাশের বাড়ি একটা মহিলা ছিলেন যিনি টুকটাক করতে পারতেন, খুব গুনতুক করতেন, এরকম একটা বদনাম ছিল আর কি। তো তার অনেক বছর পরে ঝগড়া চলে, মাঝে মাঝে এরকম মতো হয়। ওই বাড়ির যে মেয়েটা ছিল, মানে প্রতিবেশী বাড়ির যে মেয়েটা ছিল, ঠিক আছে, সেই বাড়ির মেয়েটা কলেজে পড়তে যায়। ঠিক আছে, কলেজে পড়তে যায়, হোস্টেলে থাকে। ওদের বাড়ি থেকে কলেজটা কমসে কম 2-3 মাইল দূরে। তো ওখানে আসে না, বাড়িতে ফিরে আসে না, হোস্টেলে থাকে ওখানে। হোস্টেলে থাকাকালীন ওখানে ওখানে ফুড পয়জনিং হয়েছে খাবার খেয়ে। তো এবার পেটে ব্যথা হয়, ওখান থেকে ডাক্তারখানে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বলে তোমাকে জল হাওয়া পরিবর্তনের প্রয়োজন আছে, তুমি যেখানে থাকো সেখানে ভালো খাবার দাবার পাওয়া যায় না, খাওয়া দাওয়ার জন্য ফুড পয়জনিং হয়েছে তোমার। ঠিক আছে, কী করতে হবে না, বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে আসার পর থেকে ও চালু হয় কোমর থেকে পায়ের জাং পর্যন্ত ব্যথা, মানে হাঁটু থেকে, জাং থেকে স্টার্ট হয়েছে, কোমর পর্যন্ত ব্যথা। ওই ডান সাইডে সবসময় ব্যথা করে, সবসময় ব্যথা করতেই থাকে, রীতিমতো টাটিয়ে ব্যথা থাকে। ও চলতে পারে না, রীতিমতো শুয়ে থাকে। বাড়ির লোকেরা ভাবে কী হয়েছে, ব্যথা কেন করছে রে বাবা, কি হাড়ে কোনো চোটফোট লেগেছে নাকি, কোথাও পড়ে টড়ে গেছিলিস? না মা, কোথাও পড়ে টড়ে তো যায়নি, জানি না কেন ব্যথা করছে এটার মধ্যে, বিশেষ করে পারছি না, প্রচণ্ড অসহ্য যন্ত্রণা করছে। তাও এক্স রে করানো হয়, বিভিন্ন ডাক্তার দেখানো হয়, বিভিন্ন ওষুধ খায়। এক্স রেতে কিছু ধরাই পড়ে না, মাসেলে কোনো প্রবলেম নেই। ডাক্তার বলে এটা কী সমস্যা হতে পারে, নার্ভে কোনো জায়গায় লেগেছে নাকি, কেন এর মতো ব্যথা হচ্ছে। অনেক টেস্ট করানো হয়, কিন্তু কিছুতে কিছু ধরা পড়ে না। এই ঘটনাটা ঘটার কমসে কম 1 সপ্তাহ পর থেকে শুরু হয় আরেকটা নতুন ঘটনা। ও না স্বপ্নে যখন, প্রতিদিন যখন ঘুমোয়, স্বপ্নে থেকে একজনকে দাঁড়িয়ে আছে সামনে, ওর মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তার চোখের জায়গাটা সম্পূর্ণ কালো, যেন গভীর একটা অন্ধকার জমে আছে চোখের মধ্যে। আর তাকিয়ে তাকিয়ে হাসে, আর হাত দিয়ে ইশারা করে। ও চোখ খুলে তাকিয়ে তাকিয়ে মাকে ডাকে, মা দেখো এরকম দেখতে পাচ্ছি, মা জানো তো ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। তুই কী দেখতে পাচ্ছিস? এরকম তোর মহিলা দাঁড়িয়ে আছে, ডাকছে আমাকে বারবার ধরে, যদি কিছু হবে না। তোর মা প্রতিদিন ওর পাশে ঘুমোয়, এবং ওর বিছানার তলায় একটা লোহার চাবি রেখে দেয়। মানে অনেকে বলে না যে লোহা নাকি এরকম মতো রাখলে অনেক কিছু কেটে যায়, যথারীতি রাখা হয় ওরকম মতো। তাও কোনো রকম কিছু ঠিক হয় না, যেমন চলছিল তেমনই চলে। তারপরে এর মধ্যে ঘটনা ঘটছে ওর সঙ্গে, ঠিক আছে, তখন ওকে একটা জায়গায় ঝাড়াতে নিয়ে যাওয়া হয়। ঝাড়ার জায়গায় যেখানে নিয়ে যাওয়া হয়, ঝাড়িয়ে আনা হয়, জল পোড়া খাওয়ানো হয় ওকে, কিন্তু কোনোটাতেই কিছু হয় না, যেমন চলছে ঠিক তেমনই চলে। আর ব্যথাটা দিনকে দিন আর বাড়তে থাকে, আরও বাড়তে থাকে। মানে আগে যেমন করছিল তার থেকে আরও অনেক বেশি, মানে রীতিমতো কাঁদে এখন, শুয়ে শুয়ে, আমি পারছি না, বিশ্বাস করো, আমি পারছি না, আমার প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু ওর মা বাবা চোখের সামনে দেখছে মেয়েটার ওরকম ব্যথা করছে, কিন্তু করার নেই কিছু। ডাক্তার হসপিটালে নিয়ে যাচ্ছে ভর্তির জন্য। হসপিটাল ডাক্তার বলছে কোনো কিছু তো হয়নি, দেখতে পাচ্ছি আমি, কি ভর্তি নেব?
কিছুই তো হয়নি, এর তো সুস্থ আছে, ফুড পয়জনিংয়ের জন্য ওষুধ আছে, সেটা তো বাড়িতেই খাওয়ানো হচ্ছে ওকে, ওর তো আর কোনো সমস্যা নেই, আমি কেন ভর্তি নিতে যাব? ডাক্তাররা কোনো কুল কিনারা কিচ্ছু করতে পারছে না। একটা হোমিওপ্যাথি ডাক্তার ধরেছিল ওরা, ডাক্তারটা হোমিওপ্যাথি ওষুধ দেয় যে এটাকে 1 মাস চালান, আশা করি ঠিক হয়ে যাবে। ওষুধ খায়, কোনো ব্যথা কমাতে কোনো নামই নেই, বরঞ্চ একই রকম ঘটনা আরও দিন দিন বাড়তে থাকে। ওরা ভাবে হয়তো হোমিওপ্যাথি ওষুধের কারণে এটা হচ্ছে, কারণ হোমিওপ্যাথি ওষুধের নিয়মই হলো প্রথমে রোগটাকে বাড়িয়ে তারপরে একদম নির্মূল করে দেওয়া। যথারীতি ওরা ব্যাপারটাকে অতটা বেশি আমল দেয় না। যখন দেখে যে এটা কমছে তো নাই, 1 মাস কেটে গেছে, তখন ওরা আবার ওই ডাক্তারের কাছে যায় যে ডাক্তারবাবু আপনি তো ওষুধ দিয়েছিলেন কিন্তু কমছে তো না। তখন ডাক্তার হাত তুলে দেয় যে আমি তাহলে কিছু করতে পারবো না, দেখুন আমি ভেবেছিলাম এরকম ঠিক হয়ে যাবে কিন্তু হয়তো নেই, আমি কিছু করতে পারবো না। ডাক্তার দেখে ওদের এক্স রে রিপোর্ট আরও সমস্ত কিছু রিপোর্ট দেখে, কিন্তু দেখে নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। এবার তখন ওরা কী করবে? তখন একদিনকে ওদের ওখানে একটা তান্ত্রিকের আড্ডা ছিল, মানে কিছু তান্ত্রিকরা মিলে ওখানে আড্ডা করতো আর কি। তো ওখানে নিয়ে যায় ওকে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওনারা দেখে বলেন যে একে তো জিন ভর করেছে, এবং এটা নর্মাল যে কোনো জিন নয়, এ কেউ চালনা করেছে, জিন চালনা করে না, টুকটাক গুনতুক করে চালনা করেছে। সেটা কী হতে পারে? বলছে যে করেছে তার কিন্তু 1 বছরের মধ্যে ক্ষতি হবে, সে কিন্তু মৃত্যুবরণ করবে 1 বছরের মধ্যে, আমরা এমনই কাজ করে দেবো। যে দেখুন যা করার হয় করুন, কিন্তু আমার মেয়েটাকে বাঁচান। যে ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা আপনার বাড়ি যাব আগামী অমাবস্যা যেদিনকে আসছে তার আগের দিনকে, সব দেখে রেখে আসবো, এবং অমাবস্যার দিনকে আমরা একটা কাজ করব, সকাল থেকে সেটা শুরু করব এবং রাত্রির অমাবস্যার সময় কিন্তু সেটা শেষ হবে, যখন ঘুরে অমাবস্যা পড়বে। ঠিক আছে, যথারীতি আপনারা আসুন, কোনো অসুবিধা হবে না। আগের দিনকে ওরা যায়, অমাবস্যার আগের দিন সমস্ত কিছু দেখে আসে এবং অমাবস্যার দিনকে এসে কাজ শুরু করে। প্রথমে মেয়েটা যে খাটে শুয়েছিল সেই খাটটার চারিপাশে একটা ছাই দিয়ে না গন্ডি কেটে দেয় ওরা, ছাই দিয়ে, ছাই ছড়িয়ে ছড়িয়ে গন্ডি কেটে দেয়, এবং সেই গন্ডির চারিপাশ দিয়ে কাকের পালক ছড়ায়। একটা লাল কাপড়ও ওই রকম কুঁচো কুঁচো করে কেটে ওই গন্ডিটার চারিপাশে ছড়িয়ে দেয়, টুকরো টুকরো কাপড়গুলো, এবং বলে যে যে কেউ যদি আসতে চাও আসতে পারো, অসুবিধা নেই, কিন্তু শুদ্ধ কাপড় পরিধান করে আসবে, এবং ওর সঙ্গে দেখা কাছে করবে, দেখা করার পরে কিন্তু কেউ যখন পিছন ফিরে চলে যাবে ঘুরে তাকাবে না ওর দিকে কেউ, ঠিক আছে? যথারীতি অনেকেই আসে দেখা করার জন্য, কিচ্ছু হবে না মা, একটু শুয়ে থাক, ব্যথা করছে, সব সেরে যাবে। এবার ওই যে তান্ত্রিকের যে দলটা এসেছিল, ঠিক আছে, তাদের মধ্যে সব কিছু তারা এনেছিল, কিন্তু লাল কাপড় এনেছে, মরার খুলিও এনেছে, কাকের পালক, সব কিছু এনেছে, কিন্তু আনতে ভুলে গেছে সিঁদুর। তাই নিজের একজন চেলাকে পাঠায়, তান্ত্রিক যে মেন সর্দার ছিলেন তিনি, যে তুমি যাও, গিয়ে সামনের দোকান থেকে 4 প্যাকেট সিঁদুর কিনে নিয়ে আসো। বেশি না, দোকানের দূরত্ব ওই বাড়িটা থেকে 10 মিনিট হবে এরকম মতো। ঠিক আছে, অসুবিধা নেই। এবার সিঁদুর আনতে গেছে, এদিকে তান্ত্রিকরা যোগাযোগ করছে। তখন হঠাৎই ওই যে বয়স্ক মহিলাটা যিনি টুকটাক করতে পারতেন, প্রতিবেশী ছিলেন ওনাদের, তো তিনি ওখানে আসেন। উনি গন্ডি পেরিয়ে ঢোকেন ভেতরে, মেয়েটির পাশে গিয়ে বসেন, এমনই ভাবছিল যেন উনি মেয়েটিকে দেখতে এসছেন। মেয়েটার জন্য সত্যিই খুব দুঃখী। উনি এসে নিয়ে মেয়েটার পা টিপতে থাকে, মানে ঠিক ওই কোমর থেকে যে জাং পর্যন্ত ব্যথা ছিল ওই জায়গাটা টিপছেন উনি, আস্তে আস্তে টিপে যাচ্ছেন। এই ঘটনাটা যখন ঘটছে ঠিক 5 মিনিটের মাথায় মেয়েটির শ্বাস জোরে জোরে পড়তে থাকে, মেয়েটি যেন খুব হাঁপাচ্ছে, জোরে জোরে হাঁপাচ্ছে। তান্ত্রিকগুলো সঙ্গে তাদের চেলাচামুন্ডা, বাড়ির লোকগুলো সবাই যেন চলে আসে সামনে, এসে নিয়ে কী হয়েছে, কী হয়েছে, কেন এরম করছিস? মেয়েটি কথা বলতে পারে না, মেয়েটির চোখগুলো যেন কুঠুরি থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসতে চায়। এদিকে তান্ত্রিকটি চেষ্টা করেন মন্ত্র পড়ে কিছুটা ছেটানোর জন্য, হাতে নিয়ে কি একটা, কিন্তু ছেটানোর আগেই দেখে মেয়েটি আর নেই। মেয়েটির প্রাণ পাখি তার শরীরের খাঁচা থেকে বেরিয়ে ওই দূর আকাশে পাড়ি দিয়েছে। ওরা সকলেই নিশ্চুপ হয়ে যায় যে এত চেষ্টা করেও সামান্য একটু ভুলের জন্য আমরা মেয়েটিকে বাঁচাতে পারলাম না। কিন্তু এই ঘটনাটা ঘটার বিগত 8 মাসের মধ্যে ওই মহিলাটিরও, মানে ওই বয়স্ক মহিলাটি যিনি এসেছিলেন, তারও রহস্যজনকভাবে মৃত্যু হয়। এবং তখন বাড়ির লোকগুলো বুঝতে পারে যে তার মানে এই মহিলাটিই ক্ষতি করার চেষ্টা করেছিল, কারণ তান্ত্রিকগুলো বলেছিল যে যে ক্ষতি করার চেষ্টা করেছে তার আগামী 1 বছরের মধ্যে মৃত্যু হবে, আমরা এমনই ব্যবস্থা করে দিচ্ছি। ওই মহিলাটি মারা যায়। তখন ওরা বুঝতে পারে যে হায় রাম, এই ঝগড়া, এই বিবাদের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, একটা মেয়ের জীবন ছেড়ে চলে গেল। তখন আর এই কান্নাকাটি বা
বসে থেকে লাভ কী, যা হওয়া সেটা তো হয়ে গেছে। তো এই ছিল যে ঘটনা, জানি না ভালো হয়েছে না খারাপ, আপনারাই জানাবেন কেমন ঘটনাটা। আজকের ঘটনাটা তো অত ভূতের ছিল না, অত কিছু ছিলও না, কিন্তু যেটা ঘটেছিল সম্পূর্ণভাবে সেটি ব্যাখ্যা করলাম আপনাদের সামনে। কেমন হয়েছে জানাবেন দয়া করে। আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।